ভ্যালেন্টাইন্স ডেতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী উদ্যোগ প্রাণ সখা ঢাকা উৎসব, পরিচ্ছন্ন রাজধানীর ডাক। বই বিক্রি হলেও প্রকাশকদের কাছ থেকে প্রাপ্য আর্থিক সম্মানই পাচ্ছেন না অধিকাংশ নতুন লেখক। রয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বই ছাপার অভিযোগ। Second spell. Oh, gone. Gone. A thin edge. Lomroar has gone. First ball. অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ক্যারিবীয়দের পেস তাণ্ডবে লন্ডভন্ড ভারতের ব্যাটিং লাইন আপ। দলীয় 90 রানের আগেই 6 উইকেটের পতন। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কন্টেন্ট ডিজিটাল ভার্সনে রূপান্তর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা ক্লাস, এক রুম বিশিষ্ট ক্লাস। আমরা 96 সালে যখন সরকারে আসি, ওই এক রুম বিশিষ্ট ক্লাসগুলিকে আমরা 3 রুম বিশিষ্ট করে দিই। এবং প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ দিই, সেখানে কিন্তু আমরা সিদ্ধান্ত নেই যে আমরা প্রায় 60% মহিলা শিক্ষক নিয়োগ দেব। কারণ আমি একটু বিশ্বাস করি যে আসলে আমাদের মহিলারা তো মায়ের যাতে অনেক দরদ দিয়ে পড়াশোনা করাবে, আর তাছাড়া কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। সেই চিন্তা করেই আমরা এই ব্যবস্থা নিয়েছিলাম। প্রাথমিক শিক্ষায় যাতে ছেলেমেয়েরা আসতে পারে, কারণ আমাদের হয়তো আলাদা মেয়েদের স্কুল আছে, আর অনেক জায়গায় কো এডুকেশন, সেখানে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম করা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাগুলি কিন্তু আমরা করতে শুরু করি, এবং যার শুভ ফল আমরা পাচ্ছি। 96 সালে যেটা শুরু করেছিলাম, মাঝখানে থেমে গিয়েছিল কারণ আমরা ছিলাম না সরকারে। 2008-এ আসার পর থেকে আবার আমরা সেই পদক্ষেপগুলি নিয়েছি, বাস্তবায়ন করেছি। যেমন পার্বত্য চট্টগ্রামে, সেখানে যে পাহাড়ি এলাকা, মানুষের চলাফেরা অত্যন্ত কষ্ট হয়। আমি যখন রুমা ও থানচি সেতু উদ্বোধন করতে যাই, তখন ওখানকার লোক আমার কাছে দাবি করে যে থানচি স্কুলটাকে আবাসিক স্কুল করে দেওয়া, এবং সেখানকার বাস্তব অবস্থাটা আমার জানা আছে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পার্বত্য অঞ্চলে বেশিরভাগ স্কুলগুলি আমরা আবাসিক করে দেব, হোস্টেল নির্মাণ করে দেব, যাতে বাচ্চারা ওখানে থেকে পড়াশোনা করতে পারে। এভাবে আমরা শিক্ষার ক্ষেত্রে অনেক পদক্ষেপ নিয়েছি। এবং আপনারা জানেন যে শিক্ষকদের চাকরির ক্ষেত্রেও তাদের মর্যাদা উন্নত করা থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। আর বেতন এবারে তো আপনারা জানেন যে প্রায় 100% উপরে বেতন আমরা বৃদ্ধি করে দিয়েছি। কাজে আমাদের সবসময় চেষ্টা হচ্ছে যে শিক্ষাকে গুরুত্ব দেওয়া, আর সেই সাথে সাথে আমাদের ছেলেমেয়েরা প্রযুক্তি শিক্ষা গ্রহণ করবে। 96 সালে যখন আমি সরকারে আসি, আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের বিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কম। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ আমরা যখন স্কুলে পড়েছি, আমি আর্টসের ছাত্রী, কিন্তু বিজ্ঞান ক্লাসে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। যেমন আমাদের ক্লাসে যে ছাত্রী ছিল, তার থেকে কিন্তু দ্বিগুণের বেশি ছাত্রী ছিল বিজ্ঞান ক্লাসে, অথচ বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রী নাই। তখন সিদ্ধান্ত নিলাম যে এদেরকে কিভাবে আরও আকর্ষণ করা যায়। আমরা 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিশ্ববিদ্যালয় আমরা করব, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামই দিয়ে দিলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাতে এই বিজ্ঞানের এটা মানুষ বাচ্চাদের মাথার মধ্যে ঢুকে তখন থেকেই। সেভাবে আমরা কিন্তু অনেকগুলি পদক্ষেপ হাতে নিয়েছিলাম। আর কম্পিউটার, সেই সময় কম্পিউটারের দাম এত বেশি ছিল, আমার মনে আছে আমরা 91 সালে আমি আমার পার্টির জন্য একটা, অর্থাৎ আওয়ামী লীগের জন্য একটা কম্পিউটার কিনতে যাই, তখন অ্যাপেল কম্পিউটার ছিল। মানে আমাদের প্রায় 3 লক্ষ টাকার উপরে লেগেছিল। আমাদের যারা পার্টির শুভানুধ্যায়ী, অনেকে মিলে একটু 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 করে টাকা দিয়ে আমাদেরকে একটা কম্পিউটার কিনে দেয়। তো এত দাম ছিল। আপনারা জানেন যে এই ডিজিটাল শব্দটা, এটা কিন্তু আমার জানার কথা না, আমার এই বয়সে এটা জানা সম্ভব না, কিন্তু এটা আমি শিখেছি আমার ছেলের কাছ থেকে। কারণ আজকের শিশুরাই কিন্তু আমাদের শিক্ষক, তারা অনেক কিছু জানে, তাদের অনেক মেধা, অনেক শক্তি রয়েছে। আমাকে জয় বলল যে তোমাদের এখানে যদি তোমরা এই কম্পিউটার করতে ট্যাক্স তুলে না দাও, এটা যদি সহজলভ্য না করো, তো কখনো এই কম্পিউটারের প্রসার ঘটবে না। কারণ সেই স্কুলে পড়তো, কম্পিউটার নিয়ে আসতো, আর ওই তার কম্পিউটার থেকে আমারও হাতে খড়ি কিন্তু
ওর কাছ থেকে। ওর কম্পিউটারেই মানে আমি কিছুটা যে কম্পিউটার চালাতে শিখছিলাম সেই আমাকে শিখিয়েছিল, এখনও শিখাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যখনই আসে তখনই, কারণ শেখার তো শেষ নেই। এবং আমি কখনো এটা মনে করি না যে আমি অনেক বড় হয়ে গেছি কাজে শিখবো না, শিখতে আমাকে হবে। কাজে আমি আমাদের বাচ্চাদের কাছ থেকে আরও ভালো শেখা যায়, যেটা আমি মনে করি। আজকের বাচ্চারা অনেক বেশি মেধাবী, কারণ তারা তো মানে প্রযুক্তি শিক্ষাটা পাচ্ছে, আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াও কিন্তু তারা প্রতিনিয়ত পাচ্ছে। তাদের কাছে পৃথিবীটা এখন উন্মুক্ত হয়ে গেছে। কাজে আমরা চাই আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায় পর্যন্ত যে ছেলেমেয়েরা তারাও এই প্রযুক্তির শিক্ষা নিতে পারে। আমরা যে শিক্ষা নীতিমালা গ্রহণ করেছি সেখানেই কিন্তু আমরা এই প্রযুক্তির শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছি। প্রাথমিকভাবে যেমন আমরা বলেছিলাম যে আমরা মাধ্যমিক পর্যন্ত আগে ডিজিটাল করে দেব, এবং এবার তৃতীয়বারের মতো সরকার এসে এখন আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এই ডিজিটাল পদ্ধতি যাতে আমাদের ছেলেমেয়েরা শিখতে পারে সেই পদ্ধতিতে আমরা চলে এসেছি। সেভাবেই কিন্তু আমাদের পদক্ষেপগুলি আমরা নিচ্ছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রমের আলোকে এই ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া ডিজিটাল শিক্ষা কন্টেন্ট তৈরি করার জন্য যারা এর সঙ্গে সম্পৃক্ত, যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এনসিটিভি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন সহ এই কন্টেন্ট তৈরির সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ আপনাদের মনে হচ্ছে আপনাদের প্রচেষ্টার জন্য একটা স্বপ্ন পূরণ হয়েছে। এই জন্যে আমি নিজে খুব আনন্দিত যেখানে আসতে পেরে। শিক্ষা শুধু বই পড়ে পড়ে মুখস্থ করে করে শিক্ষা আর চোখে দেখে শেখা, এর মধ্যে অনেক তফাৎ। আমরা বই পড়ে শিখতে পারি, মুখস্থ করব, কণ্ঠস্থ করব, ঠোঁটস্থ করব, লিখব, এটা ঠিক। কিন্তু সাথে সাথে একটা জিনিস যখন আমরা চোখে দেখি সেটা কিন্তু আমাদের ভিতরে থেকে যায় এবং আমরা সুন্দরভাবে জানতে পারি, বুঝতে পারি। কাজে আমরা সেইভাবেই আমাদের ছেলেমেয়েদেরকে তৈরি করতে চাই। দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কন্টেন্ট ডিজিটাল ভার্সনে রূপান্তর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। রাজশাহীর পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামে মোবাইল চুরির অভিযোগে ইমন ও জাহিদ নামে দুই কিশোরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে কিশোর জাহিদকে। আর ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এতিম কিশোর ইমনকে। চিকিৎসক জানিয়েছেন জাহিদ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় 11 জনের বিরুদ্ধে মামলা করেছেন জাহিদের বাবা। এই ঘটনায় আজ সকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। শুক্রবার বেলা ৩টার সময় রাজশাহী পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মকবুলের ছেলে রাকিবের মোবাইল চুরির ঘটনা ঘটে। এতে সন্দেহজনকভাবে ওই গ্রামের ইমন নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে মকবুল। পরে ইমনের বন্ধু ওই গ্রামের বাকসারা স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র জাহিদ হাসানকেও ধরে আনা হয় মকবুলের বাসায়। এরপর বেলা ৩টা থেকে টানা ৮ ঘন্টা বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় দফায় দফায় নির্যাতন করা হয় তাদের ওপর। নির্যাতনের এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থা খারাপ হলে জাহিদের বাবাকে ডেকে ভয়ভীতি দেখিয়ে তার হাতে তুলে দেওয়া হয় জাহিদকে। এই ঘটনার পর গ্রামে খুঁজে পাওয়া যায়নি এতিম কিশোর ইমনকে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানের পাশে থেকে ঢুকরে কেঁদে কেঁদে এভাবেই ঘটনার বর্ণনা দেন জাহিদের বাবা। আমি তো গরিব মানুষ, আমার অপরাধ কি? আমার ছেলের কাছে পাইলো না, অথচ মারধর ধরেন, পায়ে লাঠি দিয়ে পিটাইছে আর হাতের এসবে ধাগা বাঁধে হাতর দিয়ে পিটানো হয়েছে। কেউ কেউ বিছে যে একবারে শেষ করে ফেলতে, ওর বাপ যদি আসার বাপ এক পর্যন্ত ধরে মারো। চিকিৎসক জানিয়েছেন আহত জাহিদের শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে আসলেও এমন নির্যাতনের ঘটনায় মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে সে। ফিজিক্যাল অ্যাসল্টের জন্য সে সাইকোলজিক্যাল ট্রমাতে ভুগতেছে এবং এটা তাকে দীর্ঘদিন এই ট্রমাটা তাকে দীর্ঘদিন বহন করতে হবে তাকে। এই ঘটনার পর শনিবার রাত ৮টায় জাহিদের বাবা পবা থানায় 11 জনের নাম উল্লেখ করে একটি নির্যাতন মামলা করেন। পরে থানার অফিসার্স ইনচার্জ বললেন তদন্ত শেষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে ধরে নিয়ে এসে মারপিট করছে এবং এমনভাবে নির্যাতন করছে, শিশু বাচ্চা। আমরা অভিযোগ গ্রহণ করছি, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে মামলা দায়েরের পর থেকেই তা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আহত জাহিদের বাবা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।
ঐতিহাসিক স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ। 1983 সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতি বাতিল ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তৎকালীন স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা ছাত্র জনতার রক্তে লাল হয় ঢাকার রাজপথ। গণগ্রেফতার ও নির্মম নির্যাতনের শিকার হন হাজার হাজার শিক্ষার্থী। এই ঘটনা পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী এরশাদের পতন অনিবার্য করে তোলে। শুরুর দিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও সময়ের বিবর্তনে জাতীয় ইতিহাসের গুরুত্ববহ এই দিনটি এখন সবাই ভুলতে বসেছে। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। গণ আন্দোলনের মুখে 1990 সালে এরশাদের স্বৈরাচারী যুগের অবসান হলেও এর বীজ বপন হয়েছিল আরও 7 বছর আগে। সামরিক সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 1983 সালের 14 ফেব্রুয়ারি রাজপথে নামেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী। মজিদ খান শিক্ষানীতি বাতিল সহ 3 দফা দাবিতে এদিন সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শিক্ষার্থীদের বিশাল মিছিল যায় সচিবালয়ের দিকে। মিছিলটি কার্জন হল সংলগ্ন হাইকোর্ট মোড়ে পৌঁছানো মাত্রই পুলিশ আকস্মিকভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই টিয়ার শেল, জলকামান আর লাঠিপেটের পাশাপাশি মুহুর্মুহু চলতে থাকে গুলি। এ ঘটনায় একাধিক নিহতের খবর পাওয়া গেলেও ছাত্রনেতা জয়নাল ছাড়া আর কারো লাশের হদিস পাওয়া যায়নি। প্রায় 20,000 ছেলেমেয়ে হবে, সমস্ত ঢাকা শহর থেকে, বিভিন্ন স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা আসছে। যখন আমরা শিক্ষা ভবনের সামনে চত্বরে পৌঁছলাম, ঠিক তখনই পুলিশ এলোপাথারি গুলি, বেয়ানেট চার্জ করলো। শুধুমাত্র জয়নালের লাশ নিয়ে আসতে পেরেছি আমরা, আর যারা মারা গেছে বা আহত হয়েছে এই লাশগুলো পুলিশ হাসপাতালে নিয়ে গেছে, সেখান থেকে কোনো লাশ আমরা পাইনি। দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস ঘোষণা করে পরের বছর থেকেই বিশেষ গুরুত্বের সাথে পালন শুরু করে রাজনৈতিক সব দল। কিন্তু সময়ের বিবর্তনে অবস্থা এখন কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই বোঝা যায় শহীদদের স্মৃতি স্মরণে নির্মিত বেদির এই নাজুক অবস্থা দেখে। বলতে পারবেন যে মনুমেন্টটা কিসের? না, বলতে পারবেন। এটা নিয়ে কোনো রকমের প্রচারণা যা করার দরকার ছিল সেরকম কিছু হয় না। আমরা শুধু এই জিনিসটাকে জানি যে শুধু ভ্যালেন্টাইন্স ডে। এই অবস্থার জন্য ছাত্র সংগঠনগুলোকেই দায়ী করছেন সাবেক ছাত্রনেতারা। প্রধান দায়ভার আমি বলবো যারা আন্দোলন করেছে ছাত্র সংগঠনগুলো, আমাদের উত্তরসূরি যারা দায়িত্বে আছে তাদের। ছাত্র সংসদ নেই, এটা কিন্তু খুবই ক্ষতিকর। এই ছাত্র সংসদগুলো থাকলে তারা বিভিন্ন দিবস উদযাপন করতে পারে, তারা ইতিহাসের ধারাবাহিকতা অনুযায়ী আয়োজন করতে পারে। লেজুর বৃত্তি থেকে বের হয়ে এসে ছাত্রবান্ধব রাজনীতি চর্চার পাশাপাশি নিজেদের ইতিহাস ঐতিহ্য রক্ষায় যথাযথ ভূমিকা পালন করতে পারলেই ছাত্র রাজনীতি তার হারানো গৌরব ফিরে পাবে বলেও মনে করেন তারা। নিজেদের জন্যই দায়িত্ব, অন্যের উপকারের জন্য না। আমাদের। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। প্রতি বছরই 21শে গ্রন্থমেলায় বই বিক্রি হলেও প্রকাশকদের কাছ থেকে প্রাপ্য আর্থিক সম্মানই পাচ্ছেন না অধিকাংশ তরুণ ও নতুন লেখকরা। তাদের পাওনা না মেটানো সহ রয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বই ছাপার অভিযোগও। তবে বিক্রিত বইয়ের মোট অর্থমূল্য থেকেই প্রকাশনী ভেদে 12 থেকে 15% লেখক সম্মানী দেয়া হচ্ছে বলে দাবি করছেন প্রকাশকরা। আরও জানাচ্ছেন এজি মাহমুদ। প্রতি বছর বইমেলার কলেবর যেমন বাড়ছে তেমনি বাড়ছে প্রকাশিত বইয়ের সংখ্যাও। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী গেল বছরের মেলাতে প্রায় 4,000 নতুন বই প্রকাশিত হয়েছে। বিক্রিও হয়েছে প্রায় 23 কোটি টাকার বই। আর প্রকাশকরা বলছেন এবারেও সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় এখনো পর্যন্ত তরুণ লেখকদের বইয়ের সংখ্যাই বেশি। কিন্তু যাদের মেধা, মনন আর গবেষণায় এই বইগুলো রচিত হচ্ছে তারা কতটা পাচ্ছেন তাদের যোগ্য পারিশ্রমিক কিংবা সম্মানী? যারা সিনিয়র লেখক থাকেন তারা হয়তো বা বই কেমন চললো সেটা ডিপেন্ড না করেও তারা বেশ এক বড় একটা অঙ্ক নিয়ে যায়। অথচ নবীন লেখকদের বই দেখা যাচ্ছে সেকেন্ড প্রিন্ট, থার্ড প্রিন্ট বের হয়ে যাচ্ছে, প্রকাশ হয়ে যাচ্ছে, তারপরে তারা সম্মান হিসাবে আছেন খুবই নগণ্য। বই 2টা মুদ্রণ গেল, যাবার পর যখন বইমেলা শেষ হয়ে গেল তখন দেখা গেল তিনি আর কি টাকা নিয়ে তালবাহানা করছেন। অভিযোগ শুধু আর্থিক পাওনাদি নিয়ে নয়, রয়েছে তরুণ ও নতুন লেখকদের সাথে প্রকাশকদের নানা প্রতারণার ঘটনাও। আমি বই করার জন্য প্রথম অলমোস্ট প্রায় 16টা প্রকাশনীর কাছে আমি ধর্ণা দিয়েছি আর কি। তো ওদের চাওয়াটা হচ্ছে আমি কত টাকা দিতে পারবো ওদেরকে বা কি পরিমাণ আমি ইনভেস্ট করতে পারবো। প্রকাশক টাকা চায় বা প্রকাশক আটকিয়ে দেয়, এমনকি বই ছাপানোর কথা বলে বাট আলটিমেটলি বইটা প্রকাশ করে না। বইমেলার 20 দিন 25 দিন পার হয়ে যায়, বইটা আসে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিক্রিত বইয়ের হিসাব অনুযায়ী লেখকদের প্রাপ্য সম্মানী দেওয়া হচ্ছে বলে জানালেন প্রকাশকরা। যে সব তরুণদের বই বিক্রি হয় তাদেরকে আমি ডেকে একটা রয়্যালটি দেই এবং অধিকাংশ আমার বন্ধু বান্ধব হয়, আমার অনেকের রয়্যালটি দিতেও হয় না। মনে করেন 100 বই বিক্রি হলো, এখন তখন যদি লেখক রয়্যালটি দাবি করে ওইটা তো প্রকাশকের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। কারণ 100-150 বই সেল করে তো তার কস্টিংয়ে আসবে না, সে রয়্যালটি কিভাবে দিবে?
এক্ষেত্রে বই প্রকাশের আগেই লেখক সম্মানী সংক্রান্ত চুক্তিপত্র থাকা উচিত বলেও মনে করছেন লেখক ও প্রকাশকরা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। মানব সম্পর্কের জোরালো অনুভূতি প্রেম, যার জয়গান গেয়েছে সব সভ্যতা। কিন্তু প্রেমের পরেই এসেছে বিরহের বিবর্ণতার বর্ণনা। না, আজ কোনো বিবর্ণতার গল্প নয়, বিশ্ব ভালোবাসা দিবসে থাকছে সেই প্রেমিক যুগলের কথা যারা একে অন্যের মাঝেই খুঁজে পেয়েছেন নিজেকে। যে অনুভূতির ভাষা নেই, যাকে সংজ্ঞায়িত করা যায় না, ভাষাহীন সেই ভালোবাসার গল্প শোনাবেন শাতিলা শারমিন। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। প্রত্যেক মানব মানবীর মনের কোণে জমা নেই কি এমন শব্দহীন ভাষা? তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। হাল আমলের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আছে স্বপ্নের রাজকুমার আর রাজকুমারীদের হাজারো গল্প। এই যুগলও ব্যতিক্রম নয়। রনির ফেসবুক পেজ জুড়ে কুইনেরই কথা আর ছবি দিয়ে সাজানো। বললাম না রে ভালোবাসি। ফ্যামিলি ফ্রেন্ডস তারা হচ্ছে এই জিনিসগুলো খুবই পজিটিভলি দেখছে, আর আমাদেরও ফেসবুক টুইটারে মানে আমাদের বিষয়গুলো শেয়ার করতেও খুব ভালো লাগছে। ব্যস্ত জীবনে হচ্ছে একটা দিনকে মানুষ খুঁজে নেয়, সেলিব্রেট করে। নর্মাল যে দিনগুলো থাকে তার স্পেশাল কিছু করার চেষ্টা করে থাকি। সুরের জগতের প্রতিষ্ঠিত এই যুগলের ভালোবাসার স্মৃতিচারণ ফিরিয়ে নিয়ে যাবে বেশ আগের সময়। ইচ্ছে করছে দুজন মিলে খুঁজি। সেই যুগই হোক এই যুগই হোক, ভালোবাসা তো ভালোবাসাই। তখনকার প্রকাশটা হয়তো ডিফারেন্ট ছিল। এখনকার মেয়েরা ফ্রিডমটা বেশি পায়। আমাদের যেমন লুকিয়ে চুরিয়ে সময় বের করতে হতো, দেখা করতে হতো। যদি বলো যে আমরা কিভাবে ভালোবাসা প্রকাশ করতাম, এই প্রকাশের জন্য কোনো মেথড নেই, মেথড থাকা উচিত না। প্রকৃতি মানব মানবীকে যে মায়ার বাঁধনে বেঁধেছে, যুগের পরিবর্তনের সাথে সেই প্রকাশভঙ্গির হয়তো কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু ভালোবাসার যে চিরন্তন কথা, যে অনুভূতি, তার কিন্তু পরিবর্তন হয়নি। ব্যস্ত এই সময়ে পশ্চিমা সংস্কৃতির আলাদা করে রাখা ভালোবাসার দিনে প্রেমিক যুগল আলাদা করে সময় পাচ্ছেন সম্পর্ককে আরও একটু কাছে আনার। তাই বাঙালি সংস্কৃতির আবহে তারা এই দিনটিকে পালন করছেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে চলছে প্রাণ সখা ঢাকা উৎসব। রাজধানীর শাহবাগে চত্বর থেকে সকাল থেকে শুরু হয়ে বিকেল 5:30 পর্যন্ত চলবে এই উৎসব। এরই মধ্যে প্রাণ সখা ঢাকা আনন্দ উৎসবে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার নগরবাসী। উৎসবে গুণীজন কথন, গান, নাচ সহ বিভিন্ন লোকজ সংস্কৃতির পরিবেশনার আয়োজন রয়েছে। এছাড়াও সেখানে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, এই উৎসবের মাধ্যমে ঢাকাবাসীকে নগরের প্রতি ভালোবাসা তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চিন্তা চেতনাকে বিস্তার করার লক্ষ্যে জনসচেতনতামূলক এই আয়োজন করা হয়েছে। পুরো উৎসবকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। একজন মেয়র কিংবা তার দপ্তরের গুটি কয়েক কর্মকর্তা কর্মচারী দিয়ে এই শহরের এত পাহাড় প্রমাণ সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি বলেছি আমাদের প্রত্যেকটি নাগরিককে এক একজন মেয়রের ভূমিকায় আমি দেখতে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। তার চেতনায় উজ্জীবিত হয়ে আমি বলতে চাই, আমরা সবাই মেয়র আমাদেরই প্রিয় ঢাকা শহরে। এই শহরের সবাই যখন মেয়রের ভূমিকায় অবতীর্ণ হবে, আমার বিশ্বাস আমরা এই শহরকে একটি বাসযোগ্য ঢাকা অবশ্যই 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 গড়ে তুলতে পারবো। প্রাণ সখা ঢাকা উৎসবে আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি শাহবাগে। দেবাশিস, মানে এখন বর্তমানে যে বসন্তের বাহারি রং, সেই রং কিন্তু চারদিকে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে এবং সেই বসন্তের রঙের মধ্যে কিন্তু উদযাপিত হচ্ছে বিশ্ব
ভালোবাসা দিবস এবং বিশ্ব ভালোবাসা দিবসের এই আয়োজনে কিন্তু বিশেষ করে ঢাকাবাসী যারা রয়েছে সেই ঢাকাবাসীর মনেও কিন্তু রং লেগেছে সেই সকাল থেকেই, এবং সেই সকাল থেকেই সেই রং বিভিন্নভাবে বিভিন্ন উদযাপনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাবাসী পালন করছেন। এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে কিন্তু শাহবাগে, একদম শাহবাগের কেন্দ্রে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে প্রাণ সখা ঢাকা নামে একটি বিশেষ অনুষ্ঠান। এবং এই প্রাণ সখা ঢাকা অনুষ্ঠানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের গানের আয়োজন করা হয়েছে নৃত্যের। এবং এই প্রাণ সখা ঢাকা অনুষ্ঠানে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালোবাসা দিবস উদযাপন করতে বেরিয়েছেন তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন, আমরা দেখেছি। এবং আপনাদেরকে জানাতে চাই যে এই অনুষ্ঠানটি কিন্তু আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং দক্ষিণ সিটি কর্পোরেশন যে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার যে প্রয়াস ব্যক্ত করেছে এবং সেই অনুযায়ী তারা যে 2016কে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করেছে, সেই প্রতিপাদ্যকে সামনে রেখেই কিন্তু সেই বিশেষ চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই জনসচেতনমূলক এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তারা ঢাকাকে পরিচ্ছন্ন রাখার যে বার্তা, সেই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান। এবং এই বার্তা ছড়িয়ে দেওয়ার বিভিন্ন মাধ্যম হিসেবে এখানে আয়োজন করা হয়েছে ঢাকার যে লোকজ সংস্কৃতি, সেই লোকজ সংস্কৃতির পাশাপাশি এখানে আয়োজন করা হয়েছে নৃত্যের আয়োজন করা হয়েছে। এখানে যারা গুণীজন রয়েছেন ঢাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে আপনারা জানেন যে ঢাকা একটি প্রাচীন শহর, অর্থাৎ 400 বছরের যে পুরনো ঢাকার ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে বিভিন্ন নাটিকা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বিভিন্ন ধরনের ছোট ছোট বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু ঢাকার যে বিভিন্ন আয়োজন রয়েছে সেই আয়োজনগুলো এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে দর্শক সমাগম হয়েছে। দর্শক সমাগম এমনকি বলা চলে যে জাতীয় গ্রন্থাগারের যে প্রধান ফটকটি রয়েছে, প্রধান গেটটি রয়েছে, সেই গেটে মূল মঞ্চ থেকে শুরু করে প্রায় চারুকলার একটি অংশ কিন্তু ছাড়িয়ে গেছে। যে দর্শকদের সারি রয়েছে, দর্শকদের চাপা সারি দর্শকরা দেখতে পাচ্ছেন যে দর্শকরা অধীর আগ্রহে সেই অনুষ্ঠান উপভোগ করছেন। এবং আপনাদেরকে যদি আমি একটু মূল অনুষ্ঠানে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে মূল মঞ্চে শিল্পী গান পরিবেশন করছেন এবং শিল্পীর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যারা আগত অতিথিবর্গ রয়েছেন সেই অতিথিরাও কিন্তু এখানে গান শুনছেন। আপনাদেরকে আমি যদি একটু দেখাই মূল মঞ্চের দিকে, দেখবেন যে মূল মঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে আপনার শিল্পীরা গান করছেন এবং সেই গান কিন্তু অধীর আগ্রহে খুব মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু খুব সানন্দে শুনছেন। এখানকার ঢাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এই গান উপভোগ করছেন। আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে একটু মঞ্চে নিয়ে যাচ্ছি, অর্থাৎ মঞ্চে ঢাকাকে ভালোবাসার যে আহ্বান এই মঞ্চ থেকে জানানো হচ্ছে, সেই আহ্বান কিন্তু এই গানের মাধ্যমেও ঢাকাবাসী উদযাপন করছেন। এইরকম একের পর এক গান কিন্তু রুদ্র এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই একের পর এক গান এবং একের পর এক নৃত্য অনুষ্ঠান বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে কিন্তু বেলা 5:30 পর্যন্ত, অর্থাৎ বিকেল 5:30 পর্যন্ত এই প্রোগ্রাম চলার কথা রয়েছে। এবং এই প্রোগ্রামের এক ফাঁকে ফাঁকে বিশিষ্ট যে ব্যান্ড দলগুলো রয়েছে, বিশেষ করে জনপ্রিয় ব্যান্ড দল যেগুলো, সেই ব্যান্ড দলগুলো কিন্তু এখানে পরিবেশনা করবে। তার মধ্যে রয়েছে শিরোনামহীন, তার মধ্যে আছে জলের গান। তো এমন আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে বিশেষ করে ঢাকার মানুষের মধ্যে, ঢাকাবাসীর মধ্যে ঢাকাকে পরিচ্ছন্নতা রাখার যে বার্তা, সেই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত এখানকার ভালোবাসা দিবস উদযাপনের সর্বশেষ খবর। রুদ্র। দেবাশিস, আপনি থাকুন। প্রাণসখা ঢাকা উৎসবের খবর জানতে হয়তো আমরা আবারও যোগ দিব আপনার সঙ্গে। দর্শক, প্রাণসখা ঢাকা উৎসবের খবর শাহবাগ থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। সময় সংবাদে আরও থাকছে। জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া। বাংলাদেশের গার্মেন্টস শিল্প বাণিজ্য ঘাটতি মেটাতে পারে অভিমত দেশটির হাই কমিশনারের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এই ঘটনায় পুলিশের 5 সদস্য আহত হয়েছে। পুলিশ জানায় ভোর 4টায় সরাইল উপজেলার বড্ডপাড়া নামক স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি করছিল একটি সংঘবদ্ধ দল। এ সময় বেশ কয়েকটি গাড়িতে ডাকাতি করে তারা। এক পর্যায়ে পুলিশের টহলরত একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টাও করে তারা। এ সময় মাইক্রোবাসের গ্লাস ভেঙে ফেলে তারা। পরে আত্মরক্ষার্থে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রতন মিয়া নামে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডাকাত দল আমাদের প্রতি বৃষ্টির মতো গুলি করতে থাকে। আমরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করি।
গুলিবর্ষণের এক পর্যায়ে আপনার আমি নিজে আহত হই, আমার 2জন সাব ইন্সপেক্টর এবং 2জন কনস্টেবল আহত হয় এবং ডাকাতদের গুলিতে আপনার একজন ডাকাত আহত হয়। আহত ডাকাতের নাম রতন মিয়া বলে সে জানায়। আহত ডাকাতকে আপনার দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডক্টর তাকে মৃত ঘোষণা করে। ক্রিকেট কূটনীতিতে সমঝোতা না হলেও বাংলাদেশের জ্বালানি এবং খনিজ সম্পদ অনুসন্ধান খাতে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী অস্ট্রেলিয়া। এমনকি বাণিজ্য ঘাটতি মেটানোর পাশাপাশি উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে $100 কোটি নিয়ে যেতে চায় দেশটি। সময় সংবাদের সঙ্গে সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান হাইকমিশনার এমন তথ্য জানালেও ব্যবসায়ীরা বলছেন এক্ষেত্রে বাংলাদেশকে উৎপাদিত পণ্য নিয়ে সবার আগে এগিয়ে আসতে হবে। আরো জানাচ্ছেন কমল দে। আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্ট্রেলিয়ার অন্যতম বড় ভোগ্যপণ্যের বাজার হলো বাংলাদেশ। প্রতি বছরই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ গম এবং ডালসহ অন্যান্য ভোগ্যপণ্য আমদানি করে, যার পরিমাণ $70 থেকে $80 কোটি। তবে অস্ট্রেলিয়া থেকে দিন দিন আমদানির পরিমাণ বাড়লেও রপ্তানি সে অনুযায়ী বাড়ছে না। বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার। বাংলাদেশ এখন পোশাক শিল্পে অনেক এগিয়ে গেছে, বলা চলে শক্তিশালী অবস্থানে রয়েছে এশিয়ার এই দেশটি। তাই 3 বছরের বেশি সময় ধরে বেড়ে চলা বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য পোশাক খাতকে গুরুত্ব দেওয়া উচিত বাংলাদেশের। অস্ট্রেলিয়ার হাইকমিশনারের মতো বাংলাদেশের ব্যবসায়ীরাও মনে করেন অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে দুদেশের বাণিজ্য ঘাটতি আগে মেটাতে হবে। অস্ট্রেলিয়ার সাথে এখন ব্যবসা আগের তুলনায় অনেক বেড়েছে। অস্ট্রেলিয়ান কোম্পানিদের এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের কোম্পানিকেও এগিয়ে যেতে হবে। আমাদের যেসব প্রোডাক্টগুলো অস্ট্রেলিয়াতে পাঠানো যায় সেগুলো চেষ্টা করতে হবে বেশি বেশি পাঠানোর জন্য। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে 5 বছর আগে বড় ধরনের বিনিয়োগ নিয়ে এসেছিল অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান স্যান্টোস, কিন্তু পরবর্তীতে নানা সমস্যার কারণে স্যান্টোস কাজ অসমাপ্ত রেখে ফিরে যায়। তবে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে ব্যাপক সম্ভাবনা থাকায় অস্ট্রেলিয়া আবারও বিনিয়োগ করতে আগ্রহী। সুতরাং আমি মনে করি জ্বালানি ও বিদ্যুতে বাংলাদেশ ব্যাপক সম্ভাবনাময় দেশ হওয়ায় এদেশে অস্ট্রেলিয়া বিনিয়োগের বিষয়টিকে গুরুত্ব দেবে। ব্যবসায়ীরা বলছেন নিরাপত্তা ইস্যুতে গত কিছুদিন ধরে বাংলাদেশ থেকে পাঠানো ব্যবসায়িক ডকুমেন্টগুলোকে তৃতীয় একটি দেশ হয়ে অস্ট্রেলিয়ায় পাঠাতে হচ্ছে। এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। স্বাধীনতার 45 বছর পরও নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন কার্যক্রমে উর্দুর ব্যবহার, ক্ষুব্ধ ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধারা, নেই কার্যকর ব্যবস্থা। বরগুনার পাথরঘাটায় বিএডিসির পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাজার হাজার টাকা দিয়ে বছরের পর বছর ঘুরেও ফিল্টার পায়নি অনেকেই, আর যারা পেয়েছেন তাদেরও গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা। অবশ্য উপজেলা প্রশাসন বলছে ফিল্টার স্থাপন সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই, আর অভিযোগ অস্বীকার করছে বিএডিসি কর্মকর্তারা। এসএম সিফাতের তোলা ছবিতে আরো জানাচ্ছেন এম এ আজিম। সমুদ্র তীরবর্তী উপজেলা বরগুনার পাথরঘাটা। এখানে ভূগর্ভস্থ পানিতে লবণের মাত্রা বেশি হওয়ায় সবাইকে নির্ভর করতে হয় পুকুর ও বৃষ্টির পানির উপর। তবে সরাসরি এসব উৎস থেকে পানি সংগ্রহ করে পান করলে সম্ভাবনা থাকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার। তাই এখানকার মানুষের কাছে পানি বিশুদ্ধকরণ ফিল্টারের চাহিদা ব্যাপক। 4 বছর আগে পানির সমস্যা সমাধানে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বিনামূল্যে বৃষ্টির পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপনের কাজ শুরু করে, কিন্তু মাঠ পর্যায়ে ফিল্টার দেওয়ার নামে অসংখ্য মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন অঙ্কের টাকা। ট্যাঙ্কি দেওয়ার কথা দেয় না, টাকাও নিছে, ট্যাঙ্কি দেওয়া হয় নাই। ট্যাঙ্কি 5,000 টাকা করিয়া, 6,000 টাকা করিয়া, 10,000 টাকা করিয়া এরকম নেয়। পানির ট্যাঙ্কির কথা বলছে নাসি মেম্বার, এরপর আমি বোর সোনা জিনিস রাখতে 6,700 টাকা দিছি। আর এ ব্যাপারে অভিযুক্ত নাসির মেম্বার তার দাবি ফিল্টার দেওয়ার নামে টাকা নেওয়া হলেও এতে তার সংশ্লিষ্টতা নেই। 7,000-8,000 কোটি নিয়েছে, কিন্তু অনেকে পাইছো এটা আমি জানি, কিন্তু আমি কে বা কার আমি জানি না। অবশ্য কৃষি উন্নয়ন কর্পোরেশনের এ কর্মকর্তা টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন। এবছরের গুঞ্জন সবাই আপনি বলেন এই টাকা উড়েছে বা টাকা উড়ে, কারা উড়ে, কে উড়ে, এটা তো জানি না। আর
পাথরঘাটা উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা জানালেন, বিএডিসি তাকে না জানিয়েই কার্যক্রম চালাচ্ছে। যেহেতু আমাদের সরকারি একটি সংস্থা, তারা সেক্ষেত্রে তাদের যদি কোনো অনিয়ম বা অভিযোগের কোনো বিষয় আসে, সেটা আমরা তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে সেটা আমরা দেখব। গত 4 বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় কি পরিমাণ ফিল্টার স্থাপন করা হয়েছে তার কোনো তথ্য নেই জেলা অফিসে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বিংশ শতাব্দীর প্রথম দিকে কক্সবাজারের টেকনাফ থানায় কর্মরত ধীরাজের প্রেম হয় স্থানীয় মগ জমিদার কন্যা মাথিনের সাথে, আর তাদেরই অতৃপ্ত প্রেমের নিদর্শন মাথিনের কূপ। টেকনাফ থানা প্রাঙ্গণে এই কূপ দেখতে সারা বছর ভিড় করেন বিপুল সংখ্যক পর্যটক। তবে ভালোবাসার নিদর্শন হওয়ায় ভ্যালেন্টাইন্স ডেতে এখানে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায় কয়েক গুণ। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা থেকে কক্সবাজারের টেকনাফ থানায় বদলি হয়ে আসেন ধীরাজ ভট্টাচার্য। এ সময় টেকনাফ থানাধীন একটি কূপে জল নিতে এলে ধীরাজকে দেখে তার প্রেমে পড়ে যায় মগ জমিদার কন্যা মাথিন। পরে দুজনের ভালোবাসার কাছে হার মেনে বিয়েতে মত দেন জমিদার ওয়ানথিং। ঠিক এমন সময় পিতার অসুস্থতার খবর শুনে কলকাতায় চলে যান ধীরাজ। পরে অসুস্থ বাবাকে রেখে আর ফেরেননি তিনি। এদিকে অর্থাহারে অনাহারে প্রেমিকের অপেক্ষায় দিন গুনতে গুনতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মাথিন। পরে তার নামেই 1984 সালে এই কূপটির নামকরণ করা হয় মাথিনের কূপ। এই মাথিনের কূপ দেখার জন্য প্রতি বছর না হলো 6 থেকে 7 লাখ পর্যটক আসে। এখানে ধীরাজের একটা ছবি আমরা পেয়েছি। আমরা পাচ্ছি না যে মাথিনের চেহারাটা কিরকম ছিল। ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসার অন্যতম নিদর্শন এই মাথিনের কূপ দেখতে কক্সবাজারের টেকনাফ থানায় ভিড় জমান অসংখ্য দর্শনার্থীরা। কূপের সামনে দাঁড়িয়ে দেয়ালে লেখা তাদের প্রেমের গল্প পড়ে মুগ্ধ হন তারা। আবার অনেকেই বিয়োগান্তিক এ ভালোবাসার গল্প পড়ে আবেগতাড়িত হয়ে পড়েন। মাথিন এবং ধীরাজের প্রেম কাহিনী এখানে এসে খুব ভালো লাগলো। এখানে এসে বুঝতে পারছি যে ভালোবাসাটা আসলে অনেক বড় একটা বিষয়। জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, এগুলো কাহিনীটা পড়ে আমার খুব ভালো লাগলো। এদিকে মাথিনের কূপকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে তোলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা। ইতিমধ্যে এই মাথিনের কূপকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, লাইটিং এবং সংস্কারের ব্যবস্থা করেছি, যাতে দর্শনার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে জিনিসটা পরিদর্শন করতে পারে। এই প্রেমগাথা নিয়ে 1935 সালে লাহোরের ইউনিক পাবলিকেশনস থেকে যখন পুলিশ ছিলাম নামে ধীরাজ ভট্টাচার্যের আত্মজীবনীমূলক একটি গ্রন্থ প্রকাশ করা হয়। সময় সংবাদ, কক্সবাজার। স্বাধীনতার ৪৫ বছর পরও উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর শহরে উর্দুতেই চলে সব ধরনের কার্যক্রম। এ নিয়ে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, শহীদ সন্তান, রাজনীতিক সহ সব শ্রেণী পেশার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করলেও এ ব্যাপারে নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। নীলফামারী প্রতিনিধি জাকির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। সৈয়দপুর শহরে পা দিতেই মাইকিং এর আওয়াজ কানে ভেসে এলো উর্দুতে, খোঁজখবরেই খোঁজখবরই। এর অর্থ একটি সুখবর। উর্দুই যেন এই শহরের ভাষা। শুধু মাইকিং নয়, এখানকার সকল প্রচার প্রচারণা, সভা সমাবেশ, ব্যবসা প্রতিষ্ঠানের কেনাবেচা ব্যবহার হয়ে থাকে উর্দু ভাষা। আমরা সৈয়দপুরবাসী অনেকে যখন উর্দুতে বিহারিদের সাথে কথা বলি তখন আমার খুব কষ্ট লাগে। ভাষার মাস হয়েও উর্দুতে মিছিল, মিটিং, সমাবেশ, উর্দু ভাষাটা কমন হয়ে গেছে সৈয়দপুর শহরে। উর্দুর ব্যবহার শুধুমাত্র মুখেই সীমাবদ্ধ নয়, এখানকার অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যবহার হচ্ছে উর্দুতে লেখা সাইনবোর্ড। 52-র ভাষা আন্দোলন, পরে 71-এর মুক্তিযুদ্ধে ভাষা ও দেশ স্বাধীনতা ফিরে পেলেও নীলফামারী জেলার এই সৈয়দপুর যেন আজও ফিরে পায়নি স্বাধীনতা। বাঙালি নেতৃত্বই দুর্বলতা দেখায় এবং সেই দুর্বলতার কারণেই তারা সুযোগ পেয়ে যায়। আমি মনে করি যে সরকারিভাবে এটা একটা ঘোষণা আসা উচিত যে সৈয়দপুরের মাইকিং বা ঘোষণা এটা কোন ভাষায় হবে। প্রকাশ্যে উর্দুতে মাইকিংয়ের বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানালেন ভিন্ন কথা। এটার কারণ হলো আপনার এখানে আপনার একটা বৃহৎ জনগোষ্ঠী হলো এই পর্যায়ে, এবং তাদের অর্জনের জন্য, তাদের মনে করেন আস্থা বা তাদের অর্জনের জন্য এটা কৌশল নিচ্ছে তারা। সৈয়দপুর শহরের ১৬ লাখ মানুষের মধ্যে ৫০ ভাগের বেশি অবাঙালি। মানিক সরকার, সময় সংবাদ, সৈয়দপুর, নীলফামারী।
ভাষা শহীদদের স্মরণে নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার স্থাপনে প্রতিশ্রুতি দিয়েছেন জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। আশ্বাস মিলেছে নিউ ইয়র্কের মেয়রের কাছ থেকেও। এদিকে নিউ জার্সিতে সরকারি উদ্যোগে স্থাপিত প্রথম শহীদ মিনার নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। বাঙালির আত্মত্যাগের অমর স্মৃতি 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার স্থাপনে নিউ ইয়র্ক প্রশাসনের কাছে প্রবাসী বাঙালিদের দাবি অনেক দিনের। অবশেষে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম নকশা পছন্দ করে প্রতিশ্রুতি দিয়েছেন স্থায়ী শহীদ মিনার স্থাপনে। কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানসের নেতৃবৃন্দকে তার প্রতিশ্রুতির কথা জানান ড্যানিয়েল ড্রম। এর আগে নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে গত বছর শেষ হয়েছে প্রথম পূর্ণাঙ্গ স্থায়ী শহীদ মিনার। লাল সবুজের একখণ্ড বাংলাদেশ, উঠছে স্বাধীন পতাকা। সম্পূর্ণ সরকারি অর্থে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের এই স্মৃতির মিনার নির্মিত হয়েছে বলে জানালেন এর উদ্যোক্তা। আর্কিটেক্ট হায়ার করছি, আর্কিটেক্টের ডিজাইন নিয়েছি, নিয়ে তারপরে আমরা এটা আরও গভীরভাবে আমেরিকান গভর্নমেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে তারা আমাদেরকে ফান্ড দিছে, দিয়ে আমরা এটা শুরু করছি। সে গৌরব হৃদয়ে মেখে নিতে সপরিবারে অনেকেই আসেন ছুটির দিনে এই শহীদ মিনারে। বাংলাদেশে সালাম করছিলাম বিকজ আমার বাংলাদেশে লাইক করি। মুক্তিযুদ্ধের বাঙালি কেবল স্বাধীনতায় অর্জন করেনি, সোনালী গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বে। নিউ জার্সির প্যাটারসনের এই শহীদ মিনার সেই সাক্ষ্যই বহন করে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। খেলার খবর, যুব বিশ্বকাপের খবর। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ে পুড়ে ছাই ভারতের ব্যাটিং লাইন আপ। মাত্র 145 রানে গুটিয়ে গেছে হট ফেভারিটদের ইনিংস। যার লক্ষ্যে কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবে ক্যারিবীয়রা। শিশির ভেজার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা। আর শুরুতেই আসে সাফল্য। প্রথম ওভারেই ভারতীয় ওপেনার ঋষভ প্রান্তকে সাজ করে ফেরান ক্যারিবীয় পেসার জোসেফ। পরের ওভারেই দলীয় 8 রানে জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন আনমোল সিং। এরপর অধিনায়ক ঈশান কিষানও বেশিক্ষণ উইকেটে টেকেননি। ব্যক্তিগত 4 রান করে জোসেফের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। আসরে দারুণ খেলতে থাকা ওয়াশিংটন সুন্দর ও মহিপালও ব্যর্থ হন ক্যারিবীয় পেসারদের মোকাবেলা করতে। তাই দলীয় 87 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। তবে উইকেট আগলে ভালোই খেলছিলেন সরফরাজ খান, কিন্তু আসরে পঞ্চম 50 হাঁকিয়ে তুলে 51 রানে সরফরাজ আউট হলে ভারতের ইনিংস থামে 145 রানে। ক্যারিবীয় পেসার জোসেফ ও জন 3টি করে উইকেট নেন। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, আসলে ফাইনাল পর্যন্ত যেভাবে এসেছিল ভারত, আশা করা যাচ্ছিল যে ফাইনালে হয়তো বা তার ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে কাগজে কলমে ফেভারিট থাকলেও কিন্তু আমরা মাঠের খেলা দেখেছি সম্পূর্ণ ভিন্ন। তবে আজকের ম্যাচে একটা কথা বলতে হয় যে টস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল। কেননা আমরা দেখেছি মিরপুর আজকে যেমন উইকেটে খেলা হচ্ছে, মিরপুরে কিন্তু এর আগে কখনো বা খুব কমই দেখা গেছে এমন ঘাসের উইকেট। এটা বলা যায় যে পুরো পেস বোলারদের সহায়ক একটা উইকেট তৈরি করেছে এবং এখানে শুরু থেকেই আপনার ওয়েস্ট ইন্ডিজের পেসারের যে সুবিধাটা পেয়েছে সেটা কিন্তু তারা আরো ক্যাপিটালাইজ করে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ভারত তাদের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের সাথে যুব ওয়ানডেতে যতগুলো ওয়ানডে খেলেছে এনে মাত্র দ্বিতীয়বার তারা অল আউট হচ্ছে। এর আগে কিন্তু 1988 যুব বিশ্বকাপ, প্রথম যেবার যুব বিশ্বকাপ হয়েছিল সেবারই কিন্তু মাত্র একবার ভারতকে অল আউট করতে পেরেছিল এবং সে দলে ছিল লারা, ব্রায়ান লারা, রিডলি জেকবসের মতো তারকারা ছিলেন সে সময়। এবং এরপর গত 28 বছরে কিন্তু আসলে ভারত যেমন কখনো ওয়েস্ট ইন্ডিজের কাছে অল আউট হয়নি, তেমনি এই 28 বছর ধরে কিন্তু তারা যে কয়েকটি ম্যাচ খেলেছে 8টি, সেই ম্যাচগুলোতে কিন্তু তারা কখনো ওয়েস্ট ইন্ডিজের কাছে হারেনি। তবে আজকের এই ম্যাচে বলা যায় যে এখন পর্যন্ত যে অবস্থা 145 রানে অল আউট হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং লাইন আপ আমরা দেখেছি যে গত ম্যাচে পোপ বাংলাদেশের এগেইনস্টে খুবই ভালো খেলেছিলেন এবং স্প্রিঙ্গার যিনি অলরাউন্ডার গত ম্যাচে একটা ম্যাচ উইনিং তার পারফরমেন্স ছিল এবং এর আগেও কিন্তু তিনি তার একটি সেঞ্চুরি আছে। তো বলা যায় যে ব্যাটিং লাইন আপ ওয়েস্ট ইন্ডিজের আছে তাদের পক্ষে এই রানটা খুব একটা বেশি কঠিন হবে না, কেননা দল নির্বাচনে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তারা দলে 5 জন পেসার নিয়েছে, আমরা দেখেছি উইকেটে ঘাস এবং নিশ্চয়ই তারাও গতকালকে দেখেছে বা সকালেও কিন্তু তারা নিশ্চয়ই উইকেট দেখেছে যে উইকেটে ঘাস আছে এবং এই জন্যই কিন্তু তারা 5 জন পেসার নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু অন্যদিকে ভারত কিন্তু মাত্র 3 জন পেসার নিয়েছে। তারপরও তাদের যে 2 জন আছেন খলিল এবং আভেশ খান, তারা কিন্তু দুজনে খুব ভালো অবস্থানে আছে এবং তারা দুজনে কিন্তু খুব ভালো তাদেরকে সার্ভিস দিয়ে আসছেন। তো এখন দেখা
দেখা যাক ভারতের বোলাররা কতটুকু কি করতে পারেন এবং এই ম্যাচে আসলে শেষ পর্যন্ত কই যায় তাই দেখা যায়। তো রুদ্র, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। দর্শক, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। দর্শক, ভারতের গৌহাটিতে চলছে দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসর, যেখানে পদকের জন্য বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিযোগীরা। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। এসএ গেমসের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড। রুদ্র, আপনি নিশ্চয়ই জানেন আসলে 12তম দক্ষিণ এশিয়ান গেমসের ভেন্যুটা হচ্ছে গিয়ে ভারতের আসামের রাজধানী গৌহাটি, এবং এই মুহূর্তে আমি গৌহাটিতে আছি, গৌহাটির মালিগাঁও রেলওয়ে মাঠে, এবং সেই মাঠের সামনে রয়েছি আমরা এই মুহূর্তে। তবে আপনার মাধ্যমে দর্শকদের আজকে জানাতে চাই সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের আজকে কিন্তু হ্যান্ডবল, কাবাডি, তায়কোয়ান্ডো এবং বক্সিং এই 4টি ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে, এবং যেটির মাঝখানে কাবাডিতে বাংলাদেশের একটি পদক আসবে, সেটা পুরুষ এবং নারী দু বিভাগেই, সেটি ব্রোঞ্জ হলেও আসবে, সেটাই মোটামুটি নিশ্চিত। পাশাপাশি যদি হ্যান্ডবলের কথা বলতে হয় তাহলে হ্যান্ডবলও পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তাইকোয়ান্ডো এবং হচ্ছে গিয়ে বক্সিংয়ে বাংলাদেশের কিন্তু স্বর্ণপদক জয়ের সম্ভাবনা রয়েছে। তবে সেটি কিন্তু আসামের গৌহাটিতে অনুষ্ঠিত হচ্ছে না, সেটি অনুষ্ঠিত হচ্ছে শিলংয়ে। তো মোটামুটি পদক তালিকায় এখন পর্যন্ত যে সর্বসাকুল্যের সম্ভাবনাটুকু বাংলাদেশের আছে তার সেক্ষেত্রে কিন্তু এতটুকুই বলা যায়। আর পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টে বা অন্যান্য ইভেন্টে বাংলাদেশ দল যে অংশগ্রহণ করেছে সেই ডিসিপ্লিনগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, শুধুমাত্র ফুটবলটাই বাকি আছে। ফুটবলের আগামীকাল বাংলাদেশ ফুটবলে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে নামবে মালদ্বীপের বিপক্ষে। তবে সেখানে যদি মালদ্বীপকে তারা হারাতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জিতবে। সকালে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল, কিন্তু তারা কিন্তু অনুশীলন করেনি, এবং আমরা সেই অনুশীলনের মাঠেই এসেছিলাম। তো বিষয়টা আসলে এরকমই গেমসের কথা যদি বলতেই হয়। পাশাপাশি আজকে শুটিংও রয়েছে, শুটিং থেকে পদক আসলেও আসতে পারে, তবে সেটা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, সম্ভাবনা থেকেই যাচ্ছে। কিন্তু সেখানেও কর্মকর্তারা প্রত্যাশার বাণী শুনিয়েছেন, শুধুমাত্র আসলে বড় ধরনের কোনো কিছুই শোনাতে পারেননি। তবে আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো একটা বিষয় আমি জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে আজ সন্ধ্যায় এখানকার স্থানীয় ক্রীড়ামন্ত্রী, ভারতের ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ গোস্বামী, তিনি সবাইকে, সব খেলোয়াড় এবং অ্যাথলিট এবং এখানে বহিরাগত যারা জার্নালিস্ট রয়েছেন, সাংবাদিক রয়েছেন, তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন একটা মতবিনিময় সভার জন্য। সেটির জন্য আমরা অপেক্ষা করছি এই পুরো গেমস নিয়ে। তো আসামের গৌহাটিতে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ আমার কাছে তথ্য, আর কিছু নেই। যদি কোনো কিছু হয় তাহলে বা কোনো সর্বশেষ সংবাদ থাকে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। রুদ্র। দর্শক, ভারতের আসামের গৌহাটি থেকে এসএ গেমসের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগ তুলে 2 কিশোরকে অকথ্য নির্যাতন, নিখোঁজ 1 কিশোর, গ্রেফতার 1। ঐতিহাসিক স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ। সময়ের বিবর্তনে জাতীয় ইতিহাসের গুরুত্ববহ এই দিনটি ভুলতে বসেছে সবাই। ভ্যালেন্টাইন্স ডেতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী উদ্যোগ প্রাণসখা ঢাকা উৎসব, পরিচ্ছন্ন রাজধানীর ডাক। বই বিক্রি হলেও প্রকাশকদের কাছ থেকে প্রাপ্য আর্থিক সম্মানই পাচ্ছেন না অধিকাংশ নতুন লেখক। রয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বই ছাপার অভিযোগ। এবং অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের পেস তাণ্ডবে লন্ডভন্ড ভারতের ব্যাটিং লাইন আপ। 145 রানে গুটিয়ে গেছে তারা। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।